আমার কাছে মনে হয় যে কারণে পরাণের পরে ব্যাক টু ব্যাক সুড়ঙ্গ বানাতে পেরেছে রায়হান রাফি। কারণ একটা ভালো একটা সাকসেসফুল একটা ছবি ওর, এবং সাথে সাথে সুড়ঙ্গ পেয়েছে। সো প্রত্যেকটা সাকসেস স্টোরির সাথে দেখবা, তুমি হাওয়ার কথা বলতেছো, আমি তো জানি যে সুমন নেক্সট ছবির প্ল্যান করতেছো অলরেডি। আমি যেমন যদি এরকম হয়, আমার কাছে যে মনে হয় যে সরোয়ার ফারুকীর ছবিতে যদি তিশা নায়িকাই হয় এবং সেটা যদি মানায়, তাহলে ক্ষতি নাই। এবং তিশা তো একজন দারুণ অভিনেত্রী। আর মেজবাহুর রহমান সুমনের ছবিতে যদি জয়া যদি হিরোইন হয়, বা জয়ার সাথে যদি মেজবাহুর রহমানের সেই রেপোটা থাকে এবং একটা খুব ভালো দুর্দান্ত কাজ আসে আমাদের সামনে, তাহলে ওয়াই নট। না, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে জয়া তো একাংশ তো মানে একটা জায়গায় তো ঠিকই বলছে, খারাপ তো বলে নাই কিছু। আর তুমি একটা জিনিস দেখো, মানে এখানে দায় না, কিন্তু মানে পরিচালকের দায়টা কিন্তু এখানে দায় বলবো না, বায়াসনেস বলবো আমি। এক ধরনের মানে প্রিয় হয়ে যাওয়ার ব্যাপার থাকে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ধরো মিডিয়া অথবা শেয়ার মার্কেট, হোয়াট এভার, যেটাই তুমি বলো, যে কোনো জায়গাতেই যদি তুমি সত্যি সত্যি কাউকে যদি অপদস্থ করতে চাও, যদি ট্যালেন্টকে তুমি বেঁধে দিতে চাও, বা তোমার যদি মনে হয় যে ট্যালেন্ট তোমার জন্য থ্রেড, তাহলে তোমাকে শেয়ালের দায়িত্ব পালন করতে হবে। ধরেন বাংলাদেশে নাটক বলি বা সিনেমা বলি, আপনারা অগণিত মেধাবী নির্মাতা আছে, তারপরও হাতে গোনা অভিনেতা অভিনেত্রী যারা সেলেবল, যাদেরকে আসলে পোস্টার বয় করা যায় বা পোস্টার গার্ল করা যায়, এরকম হয়ে উঠলে কেন? মানে ইন অ্যাভারেজ তারকা অনেকে, এবং অনেক সময় বলি যে আমাদের ইন্ডাস্ট্রি এখনও ম্যাচিউর্ড হয়নি। ফিল্মের ক্ষেত্রে তো বলাই যায় যে শাকিব খান ছাড়া অনেকে খুঁজেও পায় না, এবং 1, 2, 3, 4 খুঁজে পায় না। এবং নাটকে খুব বেশি নাই, আমি নাম ধরলে আপনি 3-4 জন বেশি পাবেন না। এটা কাদের ব্যর্থতা? এইটা আসলে আমাদের পুরো স্ট্রাকচারেরই আসলে ব্যর্থতা। আমরা নতুনদেরকে আসলে ঠিকঠাক মতো প্ল্যাটফর্মটা ছেড়ে দিতে আমরা খুব ভয় পাই। এটা হচ্ছে আমার বিশ্বাস আর কি। মানে কেন যে সিন্ডিকেট এসব কথা বলে, সিন্ডিকেটটা আসলে আমি তো সিন্ডিকেট বলতে যেটা দেখি মানে বা বুঝি নর্মালি, ওইটা হচ্ছে আমার কাছে একটা ছোট উদাহরণ আছে। সেটা হচ্ছে যে সিন্ডিকেটটা আসলে তারাই করবে, মানে দুইটা খুবই ওয়ান্ডারফুল অ্যানিমেলের উদাহরণ দিই তোমাকে আমি। দেখবে তুমি বাঘ কখন ইনসিকিউর না, একা শিকার করে, খুবই রয়্যাল ফ্লেভারে দেখবা, একদম বডি লাইন্সই ডিফারেন্ট। কিন্তু ধরো একটা শেয়াল কখনো কাউকে দেখবা সে শিকার করতে যায় না, ও দলবদ্ধভাবে যায়। কারণ ওই জঙ্গলে বাঘ আছে, সিংহ আছে, জানে তো, হ্যাঁ, কারণ জানে যে পারফেক্ট শিকারটাও নাও পেতে পারে, তো দলবদ্ধ হয়ে যায় আস্তে আস্তে। তো ইনসিকিউরিটিটা আসলে বাঘ আর সিংহের নাই, শিয়ালদের আছে। তো সিন্ডিকেট আসলে ওরকমই একটা কিছু, তুমি ধরে নাও। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ধরো মিডিয়া অথবা শেয়ার মার্কেট, হোয়াট এভার, যেটাই তুমি বলো, যে কোনো জায়গাতেই যদি তুমি সত্যি সত্যি কাউকে যদি অপদস্থ করতে চাও, যদি ট্যালেন্টকে তুমি বেঁধে দিতে চাও, বা তোমার যদি মনে হয় যে ট্যালেন্ট তোমার জন্য থ্রেড, তাহলে তোমাকে শেয়ালের দায়িত্ব পালন করতে হবে। সো সিন্ডিকেট ইজ লাইক দ্যাট। আমার কাছে মনে হয় সিন্ডিকেট এরকমই একটা বিষয়, সিন্ডিকেট অন্য কিছু না। এবং সিন্ডিকেট কিন্তু জানো আলটিমেটলি কিন্তু সারভাইভ করে না। কেন করে না আমি তোমাকে বলি। যেমন ধরো কারণ ওই গ্রুপটা কখনো এক থাকতে পারে না। গ্রুপে কিন্তু লোক আসা যাওয়া করে, দলবদল হয়, ওই গ্রুপটার আসলে খুব বেশি এক্সিস্টেন্স নাই। আর এই গ্রুপটা আসলে গ্রুপটার মূল যেই মানে তোমার ওদের যে ক্যাপিটাল, এটা হচ্ছে প্রথমত হচ্ছে তেলবাজি, রাইট। এবং ও জানা তার চেয়ে বেশি বলা। অমিতাভের একটা আমার খুব পছন্দ, আমাদের অমিতাভ রেজা চৌধুরী, ও খুব ইন্টারেস্টিংলি একটা কথা আমাকে বলছিল একবার। অমিতাভ বলছে, অমিতাভ তুমি যে বিজ্ঞাপন বানাও, তোমার অসাধারণ সব বিজ্ঞাপন আমি দেখি, এবং তুমি এই যে ক্লায়েন্টকে এই যে মন্ত্রমুগ্ধ কিভাবে করো, মানে এটা তো এত ইজি না, তাই না? এত বড় বড় কর্পোরেটদেরকে তুমি তোমার আইডিয়া শুনে, তোমাকে বলছে যে ক্রিয়েটিভিটি 30%, 70% ইজ অ্যাটিটিউড। মানে অদ্ভুত একটা কথা কিন্তু সে বলছে যে আসলে প্রেজেন্টেশনটাই অনেক বড় বিষয়, বানানো তো আসলে দৌড় ভাই খুব বেশি সময় লাগে না, কিন্তু অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমার খুব পছন্দ ওর এই কথাটা। তো এটার সাথে আপনি এটা মেলালেন, মানে কোন মানে ইয়েতে আপনি তার মানে বলতে চাচ্ছেন যে এইগুলো থাকবে, কিন্তু সিন্ডিকেট আসলে ধোপে টেকে না, বলতে চাচ্ছেন? টেকে না, আলটিমেটলি টেকে না। আলটিমেটলি টেকে না। জয়া হাসান আমার সাথে এখানে খুব অন রেকর্ড বলে গেছেন যে বাংলাদেশে প্রপার কাস্টিং হয় না। যেমন আমরা যদি 52 বছর বাংলাদেশে কাস্টিং ডিরেক্টর কি জিনিস এটা আমরা দেখি নাই, ধরেন আপনার, আমি জানি না কোন ফিল্মে আছে কিনা।
তো বলছে যে আমাদের যেহেতু কাস্টটা টাইপ কাস্ট হয়ে যাচ্ছিলো এবং আমি খুব ব্লক হয়ে যাচ্ছিলাম, কারণ বাংলাদেশে এক একজনের প্রিয় কিছু তালিকা থাকে, সেভাবে কাস্ট হয়, সেটা যেই চরিত্রেই হোক। একজন নির্মাতা হিসেবে এটা তো অনেক বড় দায় দিয়ে যাওয়া, এবং এর উত্তরে আপনি কি বলবেন? সত্যিকার অর্থে আমরা নিজেও তো দেখি যে ঠিক আছে, বুঝেই ফেলি, আচ্ছা অমিতাভ ভাইয়ের কাস্টিং হতে এরকম হতে, ফারুকির কাস্টিং হতে ওইরকম হতে, দুদুলি কাস্টিং হতে এরকম হবে। এইটা যখন আমি বুঝে ফেলি, তখন কি সেটা পরিচালকের ঠিক মানে ট্রান্সপারেন্সি থাকে কিনা? না, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে জয়া তো একাংশ তো মানে একটা জায়গায় তো ঠিকই বলছে, খারাপ তো বলে না কিছু। আর তুমি একটা জিনিস দেখো, মানে এখানে দায় না, কিন্তু মানে পরিচালকের দায়টা কিন্তু এখানে দায় বলবো না, বায়াসনেস বলবো আমি। এক ধরনের মানে প্রিয় হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তুমি ধরো এই এক্সাম্পলটা আমি দেই সবসময় যখন কেউ বলে এটা, সেটা হচ্ছে যে দেখো সত্যজিৎ রায়ের 80% ছবির হিরো হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। এখন যদি ধরো এটা সৌমিত্র চট্টোপাধ্যায় না হয়ে এটা ধরো অন্য কোনো নায়িকা হইতো, তাহলে ধরো এটার মধ্যে এক ধরনের প্রেম একটা ব্যাপার সবাই খুঁজতো, আচ্ছা, কিন্তু খোঁজেনি। কিন্তু ওইটা কিন্তু এক ধরনের প্রেমও। ফাইন আমি যখনই যাকে তখন সত্যজিতে চলে যান আপনারা, বাট হি ইজ এক্সেপশনাল। কিন্তু আমি বলছি এটা কি আপনি ঠিকঠাক মনে করেন কিনা? আমি যেমন যদি এরকম হয়, আমার কাছে যে মনে হয় যে সরোয়ার ফারুকির ছবিতে যদি তিশা নায়িকাই হয় এবং সেটা যদি মানায়, তাহলে ক্ষতি নাই। এবং তিশা তো একজন দারুণ অভিনেত্রী। আর মেজবাহুর রহমান সুমনের ছবিতে যদি জয়া হিরোইন হয়, বা জয়ার সাথে যদি মেজবাহুর রহমানের সেই রেপোটা থাকে এবং একটা খুব ভালো দুর্দান্ত কাজ আসে আমাদের সামনে, তাহলে ওয়াই নট? ফাইন। দুদুল ভাই, আপনার খুব সাকসেসফুল এবং খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড ছবি ছিল সাপলুডু, এবং খুবই দুর্দান্ত এবং একটা ডিফারেন্ট জনরায় আপনি কাজ করেছেন। যেটা অভিযোগ না, এক ধরনের আবদারস্বরূপ বলি, যে যেমন আমি অমিতাভকেও এই প্রশ্ন করেছি যে আপনারা তো আয়েসি কেন, মাঝে টুকটাক করে এসে ছক্কা গোল দিয়ে আবার চলে যান ব্যাকফুটে। তো এই ধরনের নির্মাতা নাকি ইন্ডাস্ট্রির জন্য উপকারী না। যারা মূলধারার নির্মাতা, মন্তজুর রহমান আকবর বা তারা বলে রাখেন যে ওরা তো মাঝে মাঝে এসে একটা দুটো কাজ করে চলে যায়। তো তার মানে আপনারা ফিল্মটাকে ভাবে আত্মায় ধারণ করেন না প্রথমত, আর দ্বিতীয়ত ফিল্মটা হয়তো আপনি চান কিন্তু আপনার পরিবেশটা আপনাকে সাপোর্ট করে না। কোনটা? না, আসলে আকবর ভাই তো সিনিয়র মানুষ, উনি উনার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমরা যে ফিল্মটা করতে চাই, এই ফিল্মটা আসলে প্রতি বছর বানানো সম্ভব না। এটা সম্ভব না। এই আমরা যেই আসলে বেসিক্যালি যেই জায়গা থেকে গল্পটা বলতে চাই, এটা আসলে হ্যাঁ, এটা বলতে পারো যে এত বছরের গ্যাপ হয় কেন, এত বছরের গ্যাপ হওয়া ঠিক না, কিন্তু এই গ্যাপ হওয়ার পিছনে শুধুমাত্র একটা নির্মাতা দায়ী না। এখানে অনেক কিছু থাকে, যেমন ইনফ্রাস্ট্রাকচার থাকে, এখানে যে প্রডিউসার ছিল বা যে প্রডিউস করেছে তার সাথে এখানকার রিলেশন, এগুলো সব কিছু মিলানো কিন্তু পুরো বিষয়টা। মানে এটা শুধুই একটা নির্মাতাকে তুমি দায় দিবা, এইটা আপনি পার্সোনালি মানে ধরো একটা নির্মাতা কিন্তু চায় যে বছরে তার একটা ছবি হোক। ধরেন সুমনের হওয়ার পরে কি আমরা সাধারণ দর্শক হিসেবে চাইবো না যে দুটা ছবির ঘোষণা দিই? অবশ্যই চাইবো। এটা কি চাওয়াটা অন্যায়? অবশ্যই চাইবো। অমিতাভের আয়নাবাজির পর আমরা সাধারণ দর্শক হিসেবে চাইবো না বাংলা ছবি? অবশ্যই চাইবো, অবশ্যই। একদিকে আপনি বলছেন সাকসেসফুল হচ্ছি, আরেকদিকে ছবি নাই, আচ্ছা এই চলছে না ওই চলছে না, তো একটু বিভ্রান্তির জায়গা তৈরি হয়। তা তো হয়। এখন দেখো, আমি তোমাকে 2000 কোভিডের পরের ফিল্মের এখনকার সিনেমা হল, এখনকার ফিল্ম প্রোপাগান্ডা, এত সুন্দর করে প্রমোশন করা, এই বিষয়গুলো কিন্তু তোমার এখন খুব নতুন করে কিন্তু আমাদের এখানে চলমান আবার। এবং আমার কাছে মনে হয় যে কারণে পরাণের পরে ব্যাক টু ব্যাক সুড়ঙ্গ বানাতে পেরেছে রায়হান রফি, কারণ একটা ভালো একটা সাকসেসফুল একটা ছবি ওর, এবং সাথে সাথে সুড়ঙ্গ পেয়েছে। সো প্রত্যেকটা সাকসেস স্টোরির সাথে দেখবা, তুমি হাওয়ার কথা বলতেছো, আমি তো জানি যে সুমন নেক্সট ছবির প্ল্যান করতেছে অলরেডি, এটা আমার জানা মতে খুবই ভালো সংবাদ করতেছে। কিন্তু এইটা আসলে তখন কতটা পসিবল, নাহলে তুমি বুঝো না যে সেলিম ভাই মনপুরা বানানোর পরে 12 বছর মনপুরা ফাইন্যান্সিয়ালি মানে সাকসেসফুল, এবং অ্যাস্থেটিক বলো, সব দিক দিয়ে বলো, মানে সব দিক দিয়েই তো আসলে মনপুরা অনেক ভালো একটা জায়গায় আছে। তো সেইটার গল্পটা কি আসলে এই গল্পটা কিন্তু অনেক কঠিন, মানে এই ভিতরকার যে জায়গাটা, এটা অনেক কঠিন একটা বিষয় আসলে। তুমি প্রত্যেকটা নির্মাতা তার প্রথম ছবির জন্য যে কন্ট্রিবিউশন করে, তাই সেটা ধরো তার জীবনের আয়ুষ্কালও একদম। এবং ধরো একটা ছবি করতে গেলে একটা নির্মাতার 5 বছর আয়ু কমে যায়। এটা বাংলাদেশে হয়, আমি জানি না অন্য কোনো দেশে হয় কি না। ধরো কথার কথা, আমি আমার এক্সপিরিয়েন্স বলি তোমাকে, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমার সাথে
ধরো আমার প্রডিউসারদের এন্ড থেকে আমার সাথে মানে সাপলুডু করার জন্য যে বাজেট আমাকে দেওয়া হয়েছে সেই বাজেটে আমাকে ছবিটা শেষ করতে হয়েছে বিকজ আমি কমিটেড। ঠিক আছে, এখন ধরো উনি জানতেছে যে বা ওনারা জানতেছে যে এই টাকায় ছবিটা হয়ে গেছে, কিন্তু আসলে ছবিটা সেই টাকায় হয়নি। এখন তুমি আমাকে বলতে পারো যে তাহলে দোল ভাই ছবিটা হলো কিভাবে? এখন আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমাদের একটা জমি বিক্রি করে তারপরে বাকি টাকা অ্যাড করে ছবিটাকে আসলে আলটিমেটলি প্রডিউসারের হাতে আমি দিতে হয়েছে আমাকে। তো এই এক্সপিরিয়েন্স, এই যে তোমার এক ধরনের ফিল্মের প্রতি আমাদের যে ডেডিকেশন, আমাদের যেই কি বলবো মানে ফিল্মের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আসলে রাখাটাই এখন অনেক কঠিন হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই এত বড় বড় গ্যাপ হয়, এটা আমার মনে হয়, আমি আমার পার্সোনাল জায়গা থেকে।